এগুলো আরেকবার দেখলেই হয়ে যাবে। শনিবারে তো এক্সাম আছে। আর হচ্ছে ভাই একটা বিষয় হচ্ছে যে আমাদের তো পরীক্ষার আর হয়তো বা 2 মাসেও হয়তো বা পাবো না। জি। সেক্ষেত্রে আমরা যদি কঠিন সাবজেক্ট গুলা একটু আগে আগে ধরতাম তাহলে মনে হয় ভালো হতো। কারণ এই যে হ্যাঁ, আমরা এটা যে সাবজেক্ট তুলনামূলক কঠিনই আছে। আজকে যেটা শুরু করব আর কি। যেটা শেষ করলাম ওটা তো ইজি ছিল আর কি, হ্যাঁ, মোটামুটি ওইটা ইজি, নিজেরা পড়ে ওইটা ইজি। পাবো। তো মানে এই ক্ষেত্রে আবার কি সমস্যা হয়, আপনাদের ওই ম্যাক্সিমাম মানে নন আইটি ব্যাকগ্রাউন্ডের থাকে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে শুরুতে যদি কঠিন টপিক দিয়ে শুরু করি, ম্যাক্সিমাম আর কি আগ্রহ হারায় ফেলে। পরবর্তীতে তারা ক্লাসে অ্যাটেন্ড করতে চায় না বা কোর্সই মানে কন্টিনিউ করে না। তো সেই ক্ষেত্রে আগে ইজি মানে যেটা সেটা দিয়ে আগে শুরু করছি, বুঝতে পারছেন, যাতে আচ্ছা, ঠিক আগ্রহটা আছে। না হারায়। তো আস্তে আচ্ছা, ঠিক আস্তে আছে এখন ডিফিকাল্ট ইস্যুতে যাব, টপিকে যাব, সেটা সমস্যা নেই। টিপিক্যাল গুলা শেষ হইলে ভালো হয়, কারণ এগুলো রিভাইজ করলে ওই নর্মাল গুলা একটু নিজের বাড়ি থেকে ভালো করে দেখলেই শেষ হয়ে যাবে। কারণ পরীক্ষাতে হয়তো বা খুব বেশি 2 মাসও পাবো না, হ্যাঁ, 1 মাস হ্যাঁ, হয়তো 1.5 মাস পাবো। বুঝতে পারছি, সমস্যা নেই। এই জন্য বললাম। জি হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গত দিনে মানে ক্লাস শেষের দিকে কেউ হয়তো বলছিল যে এই মানে এই প্রথম অধ্যায়ের উপরে আর একটা ক্লাস নিতে, সম্ভবত এই যে ডেডলকের যে ব্যাপারটা ওইটা একটু দ্রুত বলে গেছিলাম মেবি। তো আমি এটা আর একবার রিপিট করি, তারপরে নতুন একটা সাবজেক্টে যাব, ঠিক আছে? জি। সাউন্ড আসতেছে। আচ্ছা, শুরু করি। সেটা হচ্ছে কি, ডেডলক নিয়ে আমাদের গ- গত দিনে একটু কথাবার্তা হয়েছিল। তো ডেডলকের যে ব্যাপারটা বলছিলাম, যে আপনার একটা ট্রাকের উদাহরণ দিছিলাম, যে একটা রাস্তা আছে, এই একটা রাস্তা, এটা হচ্ছে ট্রাক এ, এটা ট্রাক বি, মনে করেন দুইটা ট্রাক সামনাসামনি আছে, এটা যাবে হচ্ছে গিয়ে এই দিকে, আর এই ট্রাকটা যাবে এই দিকে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এরা পিছাতে পারবে না, মানে এরা তো পিছাতে চায় না আর কি, ঠিক আছে। এরা দুইজনই সামনে আগাইতে চায়, দুইজন যেহেতু সরু রাস্তা, এটা ডানে বামে যাওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে, একমুখী রাস্তা। তো এটা এইদিকে যাবে, এই ট্রাক এইদিকে যাবে। তো সেই ক্ষেত্রে দুইটার কোনোটাই আগাতে পারবে না, একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে মূলত ডেডলক। তো এটা হচ্ছে বলছিলাম, এখানে একটা চিত্র আঁকাইছিলাম। তো এই চিত্রটা আর একটু ভালো করে আঁকাই, দেখি। আচ্ছা, এটা পরে দেখবো না, এখানে আঁকাই। আঁকা যাবে। আচ্ছা, এখানে আঁকাচ্ছি। এটা হচ্ছে P1, মানে প্রসেস 1। এটা P2। এটা রিসোর্স 1 ছিল। এটা রিসোর্স 2। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে বলছিলাম যে প্রসেস দুইটা আছে আর রিসোর্স হচ্ছে দুইটা আছে। প্রসেস 1 এটা হচ্ছে গিয়ে আপনার R1 কে দখল করে আছে, ঠিক আছে, মানে হোল্ড করে আছে।
আর R2 এর জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? অর্থাৎ এই পি প্রসেসটা শেষ যদি করতে হয় তাহলে এই R1 আর R2 দুইটার মানই ধরেন লাগবে। সেক্ষেত্রে R1 এর মান অলরেডি P1 এ এসে আছে, কিন্তু R2 এর মান হচ্ছে গিয়ে এখনো P1 এ আসে নাই। এই R2 এর মান হচ্ছে গিয়ে P2 তে আবার হোল্ড করে আছে, ঠিক আছে? আর এই P2 এর কাজ শেষ করার জন্য R1 আর R2 এর মান দুটোই লাগবে। এই P1 এ P2 তে আছে R2 এর মান, আর R1 এর মানের জন্য ওয়েট করতেছে। তো এই ক্ষেত্রে কেউ মানে সাপোজ এটা হচ্ছে কি আর P1 R1 হোল্ড করে আছে, P2 R2 হোল্ড করে আছে, সেক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেবে না, ঠিক আছে? তো এই যে প্রসেসটা অর্থাৎ কোনো কাজেই আগাচ্ছে না, এই ব্যাপারটাই হচ্ছে মূলত আপনার এই অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপনার ডেডলক, ঠিক আছে? এখন ডেডলকের কয়েকটা শর্ত আছে, 4টা শর্ত আছে ডেডলক হওয়ার জন্য, ঠিক আছে? তো এই 4টা শর্ত আমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো প্রথম শর্ত যেটা, পারস্পরিক বর্জন যেটা, হ্যাঁ? তো এই জিনিসটা কি? তো মূলত এইটা বলা হচ্ছে, একটা উদাহরণ দিই, সেটা আপনার মনে করেন যে একটা প্রিন্টারে হচ্ছে গিয়ে আপনি ধরেন 4টা পেজ প্রিন্ট করবেন, ঠিক আছে? তো এই 4টা পেজের প্রিন্টারের কাজ কি হবে, 4টা পেজের ও হচ্ছে গিয়ে পাইলো, ইনস্ট্রাকশন পাইছে। পাওয়ার পরে ও হচ্ছে প্রথম পেজ প্রিন্ট করতেছে, তারপরে এরকম দ্বিতীয় পেজ প্রিন্ট করবে। প্রিন্টারে তো একটা পেজ একই সময়ে একটা করেই তো প্রিন্ট হয়, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া, বলেন। আচ্ছা, তো যেহেতু প্রিন্টারে একই মানে একটা সময় একটা পেজ প্রিন্ট করতে পারে, তো দেখা গেল এই 4টা পেজ প্রিন্ট হওয়ার আগে আমি আরো একটা ইনস্ট্রাকশন দিলাম যে আমাকে আরো 8টা পেজ হচ্ছে অন্য একটা 8টা পেজ করতে হবে, তো আপনার হচ্ছে প্রিন্ট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে এই প্রিন্টার কি করবে? প্রিন্টার তো আপনার যে 4টা পেজ প্রিন্টে আছে ওই 4টা পেজ প্রিন্ট করা বাদ দিয়ে তো আর আপনার হচ্ছে গিয়ে নতুন আর একটা পেজে, মানে ওই যে 8টা ইনস্ট্রাকশন দিলাম ওইটা তো আর প্রিন্ট করবে না। তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে এই পারস্পরিক বর্জন, এই মেন পয়েন্টটা এটা বোঝাতে চাইছে, ঠিক আছে? তারপরে হোল্ড অ্যান্ড ওয়েট, ঠিক আছে? এই যে এই চিত্রটা দেখেন, যে চিত্রটা আঁকালাম, এই চিত্রতে আপনার হচ্ছে কি P1 হচ্ছে R1 কে হোল্ড করে আছে আর ওয়েট করতেছে হচ্ছে R2 এর জন্য। এইখানেও P2 র একই অবস্থা, P2 হচ্ছে R2 হোল্ড করে আছে আর 1 এর জন্য হচ্ছে ওয়েট করতেছে। অর্থাৎ এই যে হোল্ড অ্যান্ড ওয়েট যে পরিস্থিতিটা, এটা হচ্ছে গিয়ে ডেডলকের ক্ষেত্রে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট গেল। এরপরে আপনার 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে নো প্রিম্পশন, ঠিক আছে? তো এই ব্যাপারটা কি? এটা হচ্ছে গিয়ে আপনার আহ, আপনার কি বলে অগ্রাধিকার ভিত্তিতে আর কি কাজ হবে না। সাপোজ হচ্ছে কি আমার একটা কাজ চলমান আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায়োরিটি বেশি, এরকম আর একটা গুরুত্বপূর্ণ কাজ আসলো, তো সেই ক্ষেত্রে এরকম হবে না যে আমি হচ্ছে কি কম প্রায়োরিটির যুক্ত কাজটাকে ছেড়ে দিয়ে বেশি প্রায়োরিটি যুক্ত কাজটাকে আমি করব। তো এই ব্যাপারটা থাকবে না আর কি, ঠিক আছে? আহ, তো এই সত্যগুলো আর কি মানে যখন মানবে তখন ওইখানে হচ্ছে কি আপনার ডেডলক হবে। আর একটা লাস্ট যেটা সার্কুলার ওয়েটের অনেকটা চিত্র থাকে, যে দেখেন এটা একটা গোল মতো চিত্রই ধরেন। তো লুপ জানেন, লুপ জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন লুপ কি? LOOP। লুপ সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? কেউ কি বলতে পারবেন? স্যার লুপ বলতে হচ্ছে প্রান্ত না? আহ, আপনার বাংলা মিনিং সরাসরি বলিনি আমি, এই যে আইসিটি রিলেটেড টপিকে বা প্রোগ্রামিং এ জি লুপ জি যেটা থাকে। তো লুপ বলতে হচ্ছে বোঝাই, মানে ধরেন একটা কাজ মানে মানে পর্যায়ক্রমে আপনার চক্রাকারে ঘুরতে থাকে, মানে ওইটার কোনো শেষ থাকে না আর কি। মানে ব্যাপারটা এইরকম যে আপনি হচ্ছে একটা প্রোগ্রামকে বললেন যে আমার 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করো, ও মানে কন্টিনিউয়াসলি যোগ করতেই থাকবে, কোনো থামাথামি নাই। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে লুপ। তো এই যে আপনার যে ব্যাপারটা লাস্টের যে সার্কুলার ওয়েট, অর্থাৎ এই লুপ আকারে ওইটা হচ্ছে ওয়েট করবে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে এখানে 2টা প্রসেস আর রিসোর্স নিয়ে কাজ হয়েছে।
এই P1 R1 এর জন্য ওয়েট করতেছে, R2 এর জন্য ওয়েট করতেছে, P2 R1 এর জন্য ওয়েট করতেছে। এরকম যদি এই প্রসেস আরও সংখ্যা বেশি থাকে, রিসোর্স সংখ্যা আরও যদি বেশি থাকে, তো এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি চক্রাকারে আর কি ঘুরতে থাকে। তো এই ব্যাপারটা আর কি থাকতে হবে ডেডলকের সত্ত্বে, ঠিক আছে? তো তাহলে ডেডলকের যে সত্ত্ব, এই চারটা আমাদের মোটামুটি আর বাড়িতে 1-2 বার দেখলে আপনারা হচ্ছে গিয়ে ওইটাতে আর কোনো সব প্রবলেম থাকবে না। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই ডেডলক কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা হচ্ছে সহজ, যে আমরা এই যে সত্যগুলো আছে এই সত্যগুলো যদি আমরা সলভ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই ডেডলক প্রতিরোধ করতে পারি, ঠিক আছে? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আপনারা হচ্ছে গিয়ে বাসায় এটা পড়ে ফেলবেন। অর্থাৎ ডেডলকের যে সত্যগুলো চারটা আছে এটা যদি মোটামুটি বুঝে ফেলেন তাহলে এটা কি করলে এখানে এই সত্যগুলো মানবে না বা ডিস্ট্রয় হবে, এগুলো এখানে মূলত বলা আছে। এটা একটু কষ্ট করে পড়ে মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ লেখার মতো করে। তো আপাতত এই সাবজেক্ট এখানেই শেষ। আমরা আজকে নতুন সাবজেক্টে যাব, সেটা হচ্ছে গিয়ে আপনার ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে, ঠিক আছে? আমরা আজকে থেকে নতুন একটা সাবজেক্ট শুরু করব। এটা হচ্ছে সাবজেক্টের নাম ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এবং হচ্ছে সাবজেক্ট কোড এইটা, ঠিক আছে? আচ্ছা, এই সাবজেক্টের সূচিপত্রে যদি আমরা যাই দেখতেছি আমার হচ্ছে 10টা অধ্যায় আছে, হ্যাঁ? তো এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই সাবজেক্টে। যারা মোটামুটি ম্যাথ বা লজিক ভালো বুঝেন তাদের জন্য এই সাবজেক্টটা মোটামুটি সহজ হবে। তো আমরা আজকে হচ্ছে প্রথম 2টা অধ্যায় শেষ করব। তো দেখি এরা মূলত কি বলতে চাইছে। তো এই সাবজেক্টের নাম তো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। কেউ কি বলতে পারবেন ডাটা কি আর ইনফরমেশন কি? ডাটা ডাটা হচ্ছে হলো তথ্যের একটি ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। একক, এক এক করে যেখানে বলেন। ডাটা হচ্ছে সাধারণত উপাত্ত আর ইনফরমেশনটা হচ্ছে তথ্য। সরি, আরেকবার একটু শুরু থেকে বলেন তো। যে ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত আর আচ্ছা। ইনফরমেশন হচ্ছে তথ্য। হুম হুম। ডেটা হচ্ছে ইনফরমেশনের একক বা ইউনিট। আচ্ছা, ঠিক আছে। অনেকগুলো ডাটা মিলে হচ্ছে ইনফরমেশন হয়। হ্যাঁ, মানে কাছাকাছি ঠিকই আছে। তো আমি একটু বলি, শোনেন, আমি উদাহরণ দিয়ে বলি, মানে বইয়ের মেন সংজ্ঞা আসলে বলতেছি না। তো ধরেন হচ্ছে গিয়ে একটা এক্সেল শিট আছে, এক্সেল শিটে আমার হচ্ছে গিয়ে কলাম আছে, ধরেন 3-4টা কলাম আছে, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, তো এরকম সারি আছে। তো এই কলামে মনে করেন ডেট, আজকের তারিখ কি সেটা আছে, তারপরে আজকে বৃষ্টি হয়েছিল কিনা এটা আছে, তারপরে হচ্ছে গিয়ে আজকে তাপমাত্রা কত ছিল এরকম আছে। ধরেন এইরকম একটা শীট, ধরেন 1 বছরের ডাটা দেওয়া আছে। এক এক দিন এই জায়গায় ধরেন হচ্ছে গিয়ে ইয়েস অর নো আছে, এটা ডেট দেওয়া আছে, এটা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে এটা দেওয়া আছে, সাথে আরো কিছু মনে করেন আরো তথ্য থাকতে পারে। তো ব্যাপারটা এরকম যে আমরা এই টেবিলটা দেখে সহজে মানে বুঝতে পারবো না যে এটা কি বলা হয়েছে, ঠিক আছে? যে কি মানে মিনিংফুল কোনো কিছু আমরা বুঝতে পারবো না। অর্থাৎ যেটা মেনলি ডাটার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ডাটা কোনো মিনিংফুল অর্থ বহন করে না, অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এটা নিয়ে আপনি কোনো ডিসিশনে পৌঁছাইতে পারবেন না। এটাই হচ্ছে গিয়ে ডাটা, হ্যাঁ? আর এই ডাটাকে যখন প্রক্রিয়াজাত করে আমার মিনিংফুল কোনো একটা ডিসিশনে পৌঁছাতে পারবো সেটা হবে হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ আমি যেটা বললাম যে আজকে তারিখ কত, তাপমাত্রা কত ছিল, বৃষ্টি হয়েছে কিনা, সাথে আরো কিছু আপনার ডাটা নিয়ে আমি প্রক্রিয়া যদি করি তাহলে পরে দেখা গেল আমি ওই এলাকার আপনার হচ্ছে গিয়ে নেক্সট আপনার 1 সপ্তাহের আমি ইনফরমেশন দিতে পারবো এই দিনে বৃষ্টি হবে কি না, বা হচ্ছে তাপমাত্রা কত থাকবে, এইরকম আর কি মেন ব্যাপার। তো ডাটা আর ইনফরমেশনের ব্যাপারটা তো এখন ক্লিয়ার নাকি? জি জি ভাইয়া। স্যার, পরিষ্কার। আচ্ছা, এখন ডাটা স্ট্রাকচার যেহেতু প্রথম ই, আমরা এখন জানবো যে ডাটা স্ট্রাকচার জিনিসটা কি, ঠিক আছে? তো কম্পিউটার মানে এখনকার বর্তমান যুগ তো এরকম যে যার কাছে যত বেশি
ডাটা এবং ইনফরমেশন থাকবে সে তত বেশি সমৃদ্ধ বা সব থেকে আগে। এখন যুদ্ধ হয় আপনার হচ্ছে গিয়ে হাতি ঘোড়া বা আপনার তরোয়ারে নিয়ে নিয়ে না, এখন যুদ্ধ হয় হচ্ছে ইনফরমেশনের উপর বেস করে। এই যে যেমন মনে করেন ইরাক আর হচ্ছে গিয়ে এখন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এখানে যদি ইসরায়েল বা আমেরিকার কাছে ইনফরমেশন না থাকতো যে ইরানের কোথায় কোথায় পারমাণবিক মানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে, তাহলে কি ওইখানে মিসাইল মারতে পারতো বা আক্রমণ করার কোনো ছিলই না, ঠিক আছে? তো এই টাইপের যে ব্যাপার যে ইনফরমেশন বা ডাটা, এটা এখনকার যুগের মেন থিম আর কি, ঠিক আছে? এখন যে দেশের বা যার কাছে যত বেশি ডাটা ইনফরমেশন থাকবে তত রিচ বলতে পারেন বা শক্তিধর। তো এই ক্ষেত্রে ডাটা স্ট্রাকচার জিনিসটা কি, আমরা আমাদের এই সাবজেক্ট অনুযায়ী ডাটা স্ট্রাকচার ব্যাপারটা হচ্ছে কি, ডাটাকে সুশৃঙ্খলভাবে যখন আমরা সাজাবো ওইটাই হবে হচ্ছে কি আপনার ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? অর্থাৎ ডাটাকে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় যেটা আমরা হচ্ছে কি সুশৃঙ্খলভাবে আমরা যে সাজানোর যে ব্যবস্থা ওইটাকে হচ্ছে ডাটা স্ট্রাকচার বলে। তো এই যে ডাটাকে আমরা সুশৃঙ্খলভাবে সাজাবো, এইটা সাজানোর প্রসেসটা কি? আমরা অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই তো সাজাবো, তাই না? তো এই পুরো ব্যাপার অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্যে আপনার হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম যখন আমরা রান করি অর্থাৎ 2+2 এটা হচ্ছে 4 আসবে। এটা এই যে 2+2 এটার জন্য তো মেমোরি প্লাস হচ্ছে টাইমের দরকার। অর্থাৎ আমি এই যে 2+2 ধরেন ক্যালকুলেটরে আমি 2+2 দিয়ে সাথে সাথেই তো আমি 4 দেখতেছি। ধরেন 4, এই 4 রেজাল্টটাই যদি আমার 1 মিনিট পরে আসতো তাহলে তো আর ব্যাপারটা অবশ্যই ভালো হতো না, তাই না? প্লাস যেমন মেমোরি, আপনার ক্যালকুলেটরের মেমোরি খুবই কম, সামান্য থাকে। সাপোজ এই 2+2 করতে আপনার মেমোরি লাগলো ধরেন 1 জিবি, তো আপনার ক্যালকুলেটরে তো 1 গিগাবাইট ডাটা তো থাকবে না, মেমোরি থাকবে না। তো এই যে ব্যাপারটা, আপনার একটা ডাটা প্রসেস করবেন, এর জন্য মেমোরি দরকার, কম সময় দরকার, এই সব কিছু মানে আপনার ডাটা কোন মেমোরিতে কোথায় থাকবে এই সব কিছু যেই ব্যাপারটা ম্যানেজ করে, এটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার। তো আমরা কি সবাই ক্লিয়ার ডাটা স্ট্রাকচার কি এবং কি জন্য আমরা এই সাবজেক্টটা পড়তেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডাটার সংজ্ঞা, ইনফরমেশনের সংজ্ঞা এটা বইয়ের ভাষায় যেরকম আছে সেরকম পড়ে ফেলবো, যার যেখান থেকে সুবিধা হয়। ডাটা স্ট্রাকচারের সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা একটু দেখবেন, নামটা অন্তত মুখস্থ রাখবেন, ঠিক আছে? এই কারেক্টনেস, টাইম কমপ্লেক্সিটি আর হচ্ছে গিয়ে স্পেস কমপ্লেক্সিটি। তো এই যে কারেক্টনেস, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই যে ব্যাপারটা, এটা আমরা হচ্ছে গিয়ে আর একটু পরে যাব। জিনিসটা কি নেক্সটে এই অধ্যায়ে আছে, আমরা পর্যায়ক্রমে এই ব্যাপারগুলোয় আসবো, ঠিক আছে? আচ্ছা, ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা কি, এটা এখান থেকে আপনারা পড়ে নেবেন যে ডাটা সার্চ করার জন্যে, তারপরে হচ্ছে ডাটা মানে প্রসেস স্পিডের জন্যে, তারপর মাল্টিপল রিকোয়েস্টের জন্য, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, একটু তাও বলি যে ডাটার প্রকারভেদ। ডাটা হচ্ছে গিয়ে মেইনলি আপনার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালফাবেটিক আর একটা হচ্ছে নিউমেরিক। অ্যালফাবেটিক তো আমরা মোটামুটি জানি যে ABCD যা আছে এ থেকে জেড পর্যন্ত, আর হচ্ছে গিয়ে আপনার এগুলা দিয়ে কম্বাইন করে যেই ওয়ার্ড হয় বা সেন্টেন্স হয় এইগুলা আর কি, ঠিক আছে? আর স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, এই যেমন হ্যাশ চিহ্ন, তারপরে আপনার হচ্ছে অ্যান্ড, এইগুলা হচ্ছে আপনার হচ্ছে অ্যালফাবেটিকের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপরে নিউমেরিকের মধ্যে কি পড়ে, এটা হচ্ছে গিয়ে আপনার দশমিক বা পূর্ণ সংখ্যা যেটা বলেন সেটা, যেমন হচ্ছে 1 2 3 4, অর্থাৎ 0 থেকে আপনার হচ্ছে গিয়ে 9 পর্যন্ত, এবং এর দ্বারা গঠিত যত সংখ্যা আছে, ঠিক আছে? আরেকটা ব্যাপার আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটা আর একটা হচ্ছে ভেরিয়েবল ডাটা, ঠিক আছে? তো কনস্ট্যান্টের ক্ষেত্রে কি বলবো, যে এটার মান হচ্ছে গিয়ে পরিবর্তন হয় না। যেমন পাই, এই যে পাই 22/7, এর মান তো কনস্ট্যান্ট, তাই না? এটা তো ওই যে 3.1416, এটা তো যে কোনো ম্যাথের ক্ষেত্রে আপনার হচ্ছে কি এটা একদম মুখস্থ লাগে, অর্থাৎ ওইটার মানের কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে
আমরা হচ্ছে পায়ের উদাহরণটা দিই, কারণ পায়ে আমরা পাই নিয়ে সবাই হচ্ছে কাজ করছি। আরেকটা হচ্ছে কি আহ, আরেকটা ব্যাপার থাকে কনস্ট্যান্ট ডেটার, যে হচ্ছে কি আপনার প্রোগ্রাম যখন আমরা রান করব, এই রান করার আগে যদি ধরেন এ ইজ ইকুয়াল টু 6 দিয়ে দিই, আগে ডিক্লেয়ার করে দিই, তাহলে পরে আপনার হচ্ছে কি এটা কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ এ এর মান আপনার পরিবর্তনশীল তখন থাকে না। ঠিক আছে? তো কনস্ট্যান্ট ডাটা নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? স্যার বুঝতে পারছি, কনস্ট্যান্ট বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ভেরিয়েবল ডাটা। ভেরিয়েবল ডাটা কি? কনস্ট্যান্টের বিপরীত, যে আপনার হচ্ছে এইটা আপনার পরিবর্তনশীল মান। ঠিক আছে? সাপোজ আমি একটা প্রোগ্রাম হচ্ছে কি, ওই যে গতদিন আমি গত ক্লাসে হচ্ছে দেখাইছিলাম যে ইন্টিজার টাইপের হচ্ছে কি আমি দুইটা ডাটা নিছিলাম, এ আর বি। এই এ আর বি এর মান হচ্ছে প্রোগ্রাম যখন রান হবে তখন আমি হচ্ছে চাচ্ছি ইউজার আমাকে এ আর বি এর মান দেবে। ঠিক আছে? তো ইউজারের কাছ থেকে আমি যখন এ আর বি এর মান নিব, তখন তো এই এ আর বি এর মান আমি হচ্ছে নির্দিষ্ট থাকতেছে না, ওটা পরিবর্তনশীল। সাপোজ আমি একবার প্রোগ্রাম রান করলাম, এ এর মান দিলাম 2, বি এর মান দিলাম 3, ওই প্রোগ্রামটা শেষ হলো, আবার আমার কাছে চাচ্ছে যে এর মান কত দিব, আমি তখন আরেকটা দিব, অর্থাৎ পরিবর্তনশীল। তো এই যে পরিবর্তনশীল যে ব্যাপারটা, এটা হচ্ছে কি আপনার ভেরিয়েবল ডাটা। ঠিক আছে? তারপরে এই যে ডেট, আপনার হচ্ছে প্রোগ্রামিং এ এই লাইব্রেরি ফাংশন টাইপের একটা জিনিস থাকে, তো ওটা প্রোগ্রামিং গেলে আমরা দেখব। তো ওই ডেট, তারপরে আপনার হচ্ছে কি আরো কিছু জিনিস আছে, ওইগুলা আপনার ফিক্সড, সরি মানে কি বলে, পরিবর্তনশীল। তো সেই ক্ষেত্রে এগুলো আপনার হচ্ছে ভেরিয়েবল ডাটা। ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার টাইপ ডাটা কেউ কি বলতে পারেন জিনিসটা কি? ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেগুলো ভগ্নাংশ না, হ্যাঁ, ভগ্নাংশ না, ওইগুলাই কিন্তু হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। দুইটাই হতে পারে। আর এটা হচ্ছে, এটা একটু মনে রাখবেন, মেমোরিতে 2 বাইট করে জায়গা নেই। ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ কি? ফ্লোটিং মানে হচ্ছে আপনার দশমিক সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার থাকে। আচ্ছা, ফ্লোটিং, আচ্ছা এটা বলি। আর এটা দেখেন দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, দেখেন দুইটা। কিন্তু ডাবল, দেখেন ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্যই এইটা, মানে ডাবলও বলতে আপনার ওই দশমিক, অর্থাৎ হচ্ছে কি আপনার ভগ্নাংশ বোঝায়, কিন্তু আপনার এই যে এর পরে অনেকগুলা থাকে। ঠিক আছে? এটা যদি আমি ফ্লোট, সাপোজ এই যে পায়ের মান এটা বসাইছে, তাই না? সাপোজ আমি হচ্ছে কি ধরেন ফ্লোট টাইপের হচ্ছে ডাটা নিই, এটা যদি হচ্ছে এরকম পাই দিই, তাহলে পরে এটার মান হচ্ছে গিয়ে 3.14 এই পর্যন্তই হচ্ছে গিয়ে কম্পিউটার নিবে। যখন আমি হচ্ছে গিয়ে এই ডবল টাইপের নিব, এই যে ডবল দিয়ে যদি পাই দিই, তখন এর মান হচ্ছে গিয়ে ওই যে 3.1416, তারপরে আরো যতটুকু যায় আর কি। ঠিক আছে? অর্থাৎ ফ্লোট আর ডাটা ডবলের মধ্যে পার্থক্য এটা, এটা হচ্ছে গিয়ে 2 ডিজিট পর্যন্ত নেবে, কিন্তু এটার কোনো মানে সীমা নাই আর কি, এটা আনলিমিটেড পর্যন্ত, যত পর্যন্ত যায় আর কি। ঠিক আছে? আর ক্যারেক্টার বলতে বোঝায় কি? ক্যারেক্টার বলতে আপনার হচ্ছে গিয়ে ওই আপনার অ্যালফাবেটিক যে ইগুলা দেখলাম, এই যে এখানে অ্যালফাবেটিক যে ডাটা, এটা নিয়ে যে ওয়ার্ড বলেন বা যা কিছু গঠিত হয়, ওইগুলা হচ্ছে আপনার ক্যারেক্টার। যেমন হচ্ছে গিয়ে এই যে দেখেন, কালার, কালার নামে যদি একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে পরে এই যে 4 বলে, এটাকে উচ্চারণ অনেকে বলে 4, আর সামথিং কেউ অন্য কিছু বলতে পারে। আমি যদি কালার নামে একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে পরে আমার এই যে ইন্টিজার, ফ্লোট বা ডবল দিলে হবে না, এর জন্য আমার এই যে ক্যারেক্টারের CHAR এই 4টা ডিজিট আমার হচ্ছে কি লিখতে হবে। ঠিক আছে? এই তো অবস্থা। তো এই ইন্টিজার, ফ্লোটিং, ডবল আর ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার ক্যারেক্টার বিষয়টা আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, দেখেন এই যে ফ্লোট আমি পাই দিলাম, 3.14 লিখলাম না? সাপোজ আমি হচ্ছে কি এই এই পায়ের পরিবর্তে আমি হচ্ছে ধরেন কি বলা যায়, হাসান, ধরেন হাসান নামে একজনের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতেছি প্রোগ্রামিং এ। তো প্রোগ্রামিং এ আপনার হচ্ছে গিয়ে যে জিনিসই আপনি নেন না কেন, ওইটা ডাটা টাইপ আপনার হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে দিতে হয়। ঠিক আছে? সাপোজ আপনি হচ্ছে 3 নিবেন,
এটা যে ডবল নাকি ফ্লোট নাকি ইন্টিজার, এটা আপনাকে আগে ইনিশিয়ালাইজেশন করে নেওয়া লাগে, ঠিক আছে? এক্ষেত্রে ইন্টিজার, এই এই ইন্টিজার, তারপরে হচ্ছে এর এর মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে এই তিনটা হচ্ছে আপনার করে নেবেন, ডিক্লেয়ার করে নেবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন এই হাসান নামে একটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড আপনি হচ্ছে গিয়ে প্রোগ্রামিংয়ে কোনো একটা কাজে আপনি ডিক্লেয়ার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এইটার আগে এই যে ক্যারেক্টারের CHAR এটা হচ্ছে আগে ডিক্লেয়ার করে নিতে হয়, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ স্ট্রিং টাইপের আসতেছি, অ্যারে পয়েন্টার এই জিনিসগুলা স্ট্রিংগুলা এগুলা হচ্ছে প্রোগ্রামিং এর শুরুতে আমি হচ্ছে আরো ডিটেলসে যাব, এটা জাস্ট বেসিক একটু ধারণা আপনাদের দিয়ে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের অ্যারে পয়েন্টার তারপরে হচ্ছে গিয়ে আর কি আছে, এই যে যে জিনিসগুলা এগুলা আমাদের পরবর্তীতে লাগবে, আপাতত আমরা হচ্ছে শুধু অ্যারেটা দেখবো, অ্যারে আমাদের এখন কাজে লাগবে, অ্যারে জিনিসটা কি। তো অ্যারে সহজ কথায় বলতে গেলে ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেওয়া যাইতে পারে, সেটা হচ্ছে ফলের দোকানে। ধরেন ফলের দোকানে আপনার ড্রাগন ফ্রুটস আছে, তারপরে আপনার লিচু আছে, বড়ই আছে, আম আছে, এরকম। তো দেখবেন যে এক একটার জন্য এক এক ঝুড়ি, তাই না? আপনার ড্রাগন ফ্রুটসের মধ্যে তো আর লিচু রেখে দেবে না, ওরা ওরা ড্রাগন ফ্রুটসের মধ্যে ড্রাগন ফ্রুটসই শুধু রাখবে, তারপর লিচুর ঝুড়ির মধ্যে লিচুই রাখবে, আমের ঝুড়ির মধ্যে শুধু আমই রাখবে। এমন হবে না যে পারতপক্ষে এরকম হয় না যে হচ্ছে ড্রাগন ফ্রুটস আর ম্যাঙ্গো একই আপনার হচ্ছে গিয়ে ঝুড়িতে থাকে। তো ব্যাপারটা এরকম যে একই টাইপের ডাটা যখন একই জায়গা অবস্থান করে, সেটাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যারে, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে আসি, যে সাপোজ হচ্ছে গিয়ে আমি ইন্টিজার ডাটা নিয়ে যখন কাজ করব অ্যারেতে রাখবো, সে তখন শুধু ইন্টিজার ডাটাই আমি ওই জায়গায় রাখতে পারবো, ঠিক আছে? ধরেন অ্যারে যে এরকম আঁকাই, ঠিক আছে? এরকম হচ্ছে মেমোরি অ্যাড্রেস থাকে, ধরেন 4 বিট নিয়ে আমরা কাজ করি। তো এখানে দেখেন 2, 3, 4, 6 এমন হবে না, মানে এটা এইরকম হবে না যে আপনার হচ্ছে যে ধরেন 4টা আছে, এটা দেখেন 2, 4, 6 আর মনে করেন 3.1, অর্থাৎ এইটা আমার হবে না, কারণ এইখানে কারণ কি কেউ বলতে পারবেন এটা কি জন্য হবে না? কারণ এখানে ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কারণ এটা ইন্টিজার ডাটা 3টা আছে, এর সাথে আবার হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটিং ফ্লোট। হয়ে গেছে, এই জন্য এটা হ্যাঁ, হবে না। তো এই ক্ষেত্রে এটা আমার অ্যারের সত্য মানে না। অ্যারের হচ্ছে কি একই টাইপের হয়, এটা পুরোটাই আমার হচ্ছে কি ফ্লোট হওয়া লাগবে, নয় পুরোটাই আমার ইন্টিজার হওয়া লাগবে। তো অ্যারের সংজ্ঞাটা এইটাই, ঠিক আছে? এটা একটু দেখেন, জাস্ট চোখ বুলাবেন, জিনিসগুলাকে আমি জাস্ট একটু বলি। ইন্টিজার কি সেটা আমরা দেখলাম, ফ্লোট কি আমরা দেখলাম, ক্যারেক্টার কি সেটাও দেখছি। এখন এই বুলিয়ান কি কেউ কি বলতে পারবেন? বুলিয়ান জিনিসটা কি? বুলিয়ান আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ভাষায় আপনার ট্রু ফলস বা 0 1, ঠিক আছে? হয় ট্রু অর ফলস, অথবা 0 অর 1। আপনার হচ্ছে গিয়ে এই বুলিয়ানের যেই সত্যটা সেটা হচ্ছে হয় একটা আপনি একটা ডিসিশন, যেমন হচ্ছে ব্যাপারটা এরকম যে আজকে বৃষ্টি হবে কিনা, এটা যদি বুলিয়ান ফর্মেই করেন তাহলে আপনার যে কোনো একটা সাইডে যাইতে হবে, হয় ট্রু নাই ফলস, ইয়েস অর নো, অথবা 0 অর 1, ঠিক আছে? যে কোনো একটা।
হ্যাঁ অথবা না, এরকম যে আজকে বৃষ্টি হবে কি হবে না, মাঝামাঝি কোনো ডিসিশন নাই এরা, হয় হবে নয় হবে না। ঠিক আছে, হয় সত্য অথবা মিথ্যা। আচ্ছা, এক্ষেত্রে আপনার শূন্য আর এক দিয়ে ট্রু ফলস দুইটা মিন করে। ঠিক আছে, আপনার যদি এক হয় সেটা হচ্ছে ট্রু হবে, আর হচ্ছে গিয়ে যদি শূন্য হয় সেটা হচ্ছে ফলস হবে। ঠিক আছে, এটা আমরা আরো পরবর্তীতে যাব। এখন আসেন লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার জিনিসটা কি। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের সংজ্ঞা হচ্ছে গিয়ে আপনার আহ, পর্যায়ক্রমে সাজানো অবস্থায় থাকবে লিনিয়ার। ঠিক আছে, যেমন আমি এখানে একটা উদাহরণ দিছিলাম যে অ্যারের উদাহরণে যে এরকম ডাটা পর্যায়ক্রমে মেমোরি অ্যাড্রেসের মধ্যে আপনার হচ্ছে সাজানো থাকে। ঠিক আছে, তো আপনার কোশ্চিন আসতে পারে লিনিয়ার ডাটা টাইপ মানে ডাটা স্ট্রাকচারের কয়েকটা নাম লেখো। তো সেক্ষেত্রে ওই অ্যারে, স্ট্রাক, তারপর লিঙ্ক লিস্ট, কিউই, এই জিনিসগুলো আস্তে আস্তে কি আমি আসতেছি। ঠিক আছে, জিনিসগুলা কি। তো শুরুতে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের উদাহরণ কয়েকটা দেখলাম, আর নন লিনিয়ার কি এর বিপরীতে আপনার হচ্ছে সাজানো অবস্থায় থাকে না। ঠিক আছে, ট্রি আর গ্রাফ। তো এখন আসেন যে হচ্ছে গিয়ে অ্যারে আমরা জানলাম যে জিনিসটা কি। ঠিক আছে, তো এখন আমরা জানবো হচ্ছে গিয়ে স্ট্রাকটা দেখি। ঠিক আছে, স্ট্রাক জিনিসটা কি। এটা এটা। আচ্ছা, স্ট্রাক হচ্ছে গিয়ে আপনি মনে করেন সহজ একটা উদাহরণ দিয়ে বলি। আমরা হচ্ছে ধরেন বইয়ের তাক, একটা লাইব্রেরি, লাইব্রেরি না আপনি টেবিল মনে করেন, টেবিলের উপর আপনি হচ্ছে গিয়ে বই পর্যায়ক্রমে হচ্ছে ধরেন এইটা একটা বই, এইটা একটা বই, এইটা একটা বই, এইটা একটা বই, একটা বইয়ের উপরে একটা বই হচ্ছে আপনি রেখে দিছেন। ঠিক আছে, তো ধরেন এইরকম 50টা বই একই আপনার ইসে বইয়ের উপর বই রাখতে রাখতে আপনার এরকম 50টা বই হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি নিচের বইটা বের করতে চাই তাহলে তো সব পড়ে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা রুলস হচ্ছে ফলো করতে হয়, সেটা হচ্ছে গিয়ে লিফো, LIFO। এটার মানে হচ্ছে কি লাস্ট, এল ফর লাস্ট, আই মানে হচ্ছে কি ইন, এফ এ হচ্ছে গিয়ে ফার্স্ট, ওতে আউট, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে যে শেষে আসবে সে প্রথমে হচ্ছে বের হবে। ব্যাপারটা এরকম যে আপনার হচ্ছে গিয়ে এই যে প্রথম আপনার এক নাম্বার যে সাপোজ এটা হচ্ছে কি আপনার প্রথম যে বই, এই বইটা আপনি হচ্ছে গিয়ে যদি বের করতে চান তাহলে উপরের এই আপনার 49টা বই হচ্ছে আপনার বের করে তারপর নিচের এই বইটা বের করতে হবে। অর্থাৎ আমার লাস্টে আমি তো 50 নম্বর বই রাখবো, অর্থাৎ একটা বইয়ের উপর একটা বই সাজাইতে সাজাইতে তো 50টা বই হবে। অর্থাৎ লাস্টে আমি যে বইটা বের করব সেই মানে রাখবো সেই বইটা আমাকে প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তো এটা কি ক্লিয়ার মানে কি বললাম আসলে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কিউই। কিউই জিনিসটা কি? কিউই মনে করেন যে আপনার ভালো একটা উদাহরণ সেটা হচ্ছে আপনি ধরেন বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছেন। বাস স্ট্যান্ডে হচ্ছে কি বাসে ওঠার জন্য ধরেন এটা একটা বাস, বাসে ওঠার জন্য আপনার হচ্ছে গিয়ে ওরা নিয়ম করছে তাদের লাইন ধরে দাঁড়ায় আপনার উঠতে হবে। ঠিক আছে,
তো সেক্ষেত্রে আর আম- কিউ মানে তো সারি স্যার। আমি আপাতত বোঝানোর জন্য আর কি বললাম, ঠিক আছে। একটু বলি, আপনি তারপরে ডিসিশন নেন ওইটা সারি নাকি, ঠিক আছে। তো ধরেন হচ্ছে এটা বাসে ওঠার জন্য আপনার হচ্ছে কি লোকজন হচ্ছে লাইন দিছে, ঠিক আছে। তো এখন কোশ্চিন হচ্ছে গিয়ে আপনার বাসে প্রথমে উঠবে কে, এই 4 নাম্বার ব্যক্তি নাকি এই 1 নাম্বার ব্যক্তি, তাই না? তো খুব সাধারণ অ্যান্সার হচ্ছে গিয়ে আপনার এই 4 নাম্বার যে ব্যক্তি সে হচ্ছে প্রথমে বাসে উঠবে, কারণ সে প্রথমে আসছে। এটা এই নিয়মটা করে ফিফো, FIFO, যে হচ্ছে কি প্রথমে আসবে প্রথমেই বের হয়ে যাবে। অর্থাৎ এই 4 নাম্বার ব্যক্তি প্রথমে আসছে লাইনের প্রথমে, সে প্রথমেই বাসে ঢুকে যাবে, অর্থাৎ প্রথমেই বের হবে। অর্থাৎ স্ট্যাক আর কিউ এর মধ্যে পার্থক্য এটা যে আপনার হচ্ছে গিয়ে স্ট্যাকে আপনার যে শেষে আসবে সে প্রথমে যা বের হবে, আর যে প্রথমে আসবে সে হচ্ছে প্রথমেই বের হবে, সেটা হচ্ছে কিউই। এই দুইটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ট্রি। ট্রি হচ্ছে গিয়ে ট্রিতে থাকে হচ্ছে রুট নোড, মানে ট্রি দেখতে অনেকটাই যে এরকম হয়। আমাদের ট্রি, আমাদের রিয়েল লাইফে ট্রি যেটাতে ট্রির একটা মূল থাকে, সেই মূলটা হচ্ছে গিয়ে আপনার নিচে থাকে, মাটির নিচে, অর্থাৎ শুরুতে থাকে মূল। কিন্তু আমাদের এই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে মূল থাকবে সবার উপরে, অর্থাৎ উল্টা গাছ, ব্যাপারটা এরকম। এটাকে রুট বলে, এটাকে হচ্ছে প্যারেন্ট লিফ বলে, আর এটা হচ্ছে লিফ, ঠিক আছে। অর্থাৎ আপনার এই যে লাস্টে, অর্থাৎ এগুলো প্যারেন্ট, এটা চাইল্ড বলে, চাইল্ড বা লিফ মানে পাতা, ঠিক আছে। এই দুইটার হচ্ছে গিয়ে প্যারেন্ট এইটা, আবার এইটার প্যারেন্ট এইটা, সেই একইভাবে এইরকম, ঠিক আছে। অর্থাৎ ট্রির ব্যাপারটা যেরকম আমরা সার্চিং অ্যালগোরিদমে যাব তখন ট্রি ব্যাপারটা আরো ক্লিয়ার হব। তো ট্রির বেসিক স্ট্রাকচারটা দেখতে এরকম, ঠিক আছে। আর গ্রাফ কি? গ্রাফ হচ্ছে আমরা অলরেডি কম বেশি সবাই করছি, যে জিনিসটা হচ্ছে কি এর ভার্টেক্স আর এজ থাকে, তাই না? ধরেন এরকম এই গোল গোল চিহ্নকে ভার্টেক্স বলে, আর এই যে দাগ যেটা এটা এজ বলে, ঠিক আছে। অর্থাৎ এজ দিয়ে ভার্টেক্সে হচ্ছে কি আপনার কানেক্টেড থাকে, এই ব্যাপারটা হচ্ছে গ্রাফ। আচ্ছা, এই যে এখানে অ্যারে, লিংক লিস্ট, তারপরে হচ্ছে কি স্ট্যাক, এই ব্যাপারগুলো আছে, আপনারা হচ্ছে কি দেখে নেবেন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার যে লিংক লিস্ট জিনিসটা কি, এটা বাকি থাকলো। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার বিজ্ঞানের লিংক লিস্ট হচ্ছে গিয়ে ডাটা সমূহের লিনিয়ার, অর্থাৎ পরপর, আমরা লিনিয়ার বলতে কি বুঝলাম, যে পর্যায়ক্রমে ভালোভাবে সুশৃঙ্খলভাবে সাজানো। আপনার হচ্ছে কি লিংক লিস্ট আপনার লিনিয়ার কালেকশনে আপনার হচ্ছে ডাটা পর্যায়ক্রমে মেমোরিতে অবস্থান করে, ঠিক আছে। ব্যাপারটা এরকম থাকে, এটা দেখতে অনেকটা এরকম হয়। ধরেন এরকম একটা প্যাকেজ আকারে থাকে, ঠিক আছে। ধরেন এখানে হচ্ছে কি ডাটা 1 আছে, আর এখানে একটা লিংক থাকে এখানে, তো পরবর্তী কোনটার সাথে কানেক্টেড থাকবে মানে ই এখানে হচ্ছে ধরেন আরেকটা ভ্যালু আছে 2, অর্থাৎ এই 1-এর পরে যে 2 হবে এরকম আর কি থাকে এখানে, আবার পরবর্তীতে এরকম আর কি যায়, ব্যাপারটা এরকম। তো মেনলি হচ্ছে গিয়ে সহজভাবে অ্যারে আর লিংক লিস্টের যদি পার্থক্য আমি বলতে চাই, তাহলে পরে সেটা হচ্ছে আমরা অ্যারে দেখছিলাম এরকম একটা সাজানো গোছানো, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস থাকে, ধরেন 1 2 3, এটা মেমোরি অ্যাড্রেস হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 1 আর হচ্ছে কি 2, ঠিক আছে। যদি বলে যে আমার মেমোরি অ্যাড্রেসের 1 নাম্বার পজিশনে কোন ডাটাটা আছে, তখন আমি অ্যারেতে সরাসরি বের করে দিতে পারবো এটা হচ্ছে 2 আছে। কিন্তু আপনার লিংক লিস্টে এরকম সরাসরি হচ্ছে কি মেমোরি অ্যাড্রেসে থাকে না, ঠিক আছে। এই জন্যে আপনার লিংক লিস্টে আপনার ডাটা হচ্ছে গিয়ে মানে দ্রুতভাবে কাজ করে,
ঠিক আছে? দ্রুতভাবে কি জন্য কাজ করে সেটা আপনার বলি যে আপনার হচ্ছে কি সাপোজ এইরকম 1000টা বক্স আছে, 0 থেকে 1000 পর্যন্ত মেমোরি অ্যাড্রেস আছে। এখন আমি হচ্ছে সাপোজ আপনার 899 সার্চ করতেছি, তাহলে আমার এই পুরো 0 থেকে 898 পর্যন্ত পুরো সবগুলা মেমোরি অ্যাড্রেস ও চেক করতে করতে যাবে যে কোনটায় আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তো লিঙ্ক লিস্টে এই ব্যাপারটা এরকম হয় না, ও হচ্ছে কি আলাদা অ্যালগোরিদম ব্যবহার করে যে মানে এই একের পরে এখানে মানে 2 থাকবে এরকম না, এখানে আরো অন্য কোনো ডাটা থাকতে পারে। অর্থাৎ আপনার হচ্ছে কি এই একের পরে কোনটা থাকবে আর এর পরে মানে এই যে প্যাকেজ যেটা এটার হচ্ছে গিয়ে অ্যাড্রেস এখানে হচ্ছে গিয়ে লেখা থাকে। তো ব্যাপারটা এরকম হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্ট এরকম কাজ করে, ঠিক আছে? তো আপনারা বাসায় হচ্ছে গিয়ে এই 4টা জিনিস পড়ে দেখবেন যে কোনো সমস্যা হয় নাকি। যদি কোনো সমস্যা বুঝতে হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে এটা বুঝি নাই, আমি দরকার হয় আবার নতুন করে রিপিট করব। আজকে কি কোনো সমস্যা আছে? লিংক লিস্ট আর অ্যারে যে দুইটা বললাম কোনো বুঝতে সমস্যা হয়েছে? বলতে পারেন। স্যার মোটামুটি বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আচ্ছা কে কে আছেন একটু এক এক করে বলেন তো। ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ, আচ্ছা তারপর আব্দুল সাত্তার। স্যার হাসান ওয়াহিদ দিয়ে দিন স্যার। সরি হাসান ওয়াহিদ দিয়ে দিন। হাসান ওয়াহিদ, তারপর আছেন কয়জন আসলে দেখাচ্ছে আমাকে দিয়ে? 10 জন, 3 জন বললেন। স্যার মশিউর রহমান। স্যার মাসুম বিল্লাহ। আর তো মনে হয় কেউ নাই। মুক্তা খাতুন স্যার। মুক্তা খাতুন, আর আছেন কেউ? বাচ্চা আম্মু আম্মু বাচ্চা আম্মু আম্মু কি বাচ্চা। আচ্ছা অ্যারের আবার হচ্ছে প্রকারভেদ আছে, আমরা ওই ডিটেলসে যাব না, মূলত জেনে নিই অ্যারে কত প্রকার আছে। একটা একমাত্রিক আর একটা হচ্ছে কি বহুমাত্রিক। এই বহুমাত্রিকের মধ্যে আবার 2 ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল অ্যারে এরকম আরও আছে, ঠিক আছে? তো এখানে লিঙ্ক লিস্টের কথা লেখা আছে, এটা দেখে নেবেন। স্ট্যাক কি সেটা বলা হয়েছে, কিউ কি সেটাও বলা হয়েছে। ট্রি গ্রাফ আমাদের শেষ। যেগুলো বললাম গ্রাফ বা ট্রি, এটা নিয়ে বুঝতে কি কোনো সমস্যা আছে? গ্রাফটা যদি আরেকবার বলতেন। গ্রাফ, আচ্ছা দেখেন এইটা যে একটা গ্রাফ, এটা কি মানতে কি কষ্ট হচ্ছে? জি না। আচ্ছা এই গ্রাফের বৈশিষ্ট্য হবে হচ্ছে গিয়ে আপনার গ্রাফে হচ্ছে গিয়ে নোড বা ভার্টেক্স থাকবে। এই যে শূন্য শূন্য যেগুলো দেখতেছেন শূন্যর মধ্যে যেগুলা, এগুলা হচ্ছে এক একটা নোড বা হচ্ছে কি ভার্টেক্স বলে। আর এই যে আপনার যে দাগ, এই যে একটা দাগ, এই একটা হচ্ছে এজ, ঠিক আছে? অর্থাৎ আপনার একটা নোড, অর্থাৎ একের অধিক নোড আর মিনিমাম একটা এজ দিয়ে আপনি ইচ্ছা করলে হচ্ছে আপনি একটা গ্রাফ তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এটা কি কাজে লাগে আমাদের হচ্ছে যখন অ্যালগোরিদমে আমরা যাব বা সার্চ টেকনিকে যাব, তখন আমরা দেখব যে এই গ্রাফ ব্যবহার করে কিভাবে একটা ডাটা আমরা খুঁজে বের করতে পারি। মূলত আমরা দেখব আপনার হচ্ছে কি এই ট্রি বা হচ্ছে গ্রাফ কিভাবে আপনার এক একটা ডাটা খুঁজে বের করে, এইটা অ্যালগোরিদমের মাধ্যমে আমরা পরবর্তীতে
আর কি দেখতে পারবো, ঠিক আছে? এই যে যেমন জি, ধন্যবাদ। শেষ সময়ে জয়েন সাজু আহমেদ, তো দেখেন আমরা হচ্ছে গিয়ে নর্মালি এখানে যে বিভিন্ন ডাটা অপারেশনের কথা আছে এর মধ্যে আমরা এই তিনটার সাথে পরিচিত, একটা সার্চিং, একটা ইনসার্টিং আর একটা ডিলিটিং। পরিচিত না? সার্চিং মানে কি কোনো একটা ডাটা খুঁজে বের করা, ইনসার্টিং মানে কি কোনো একটা ডাটা হচ্ছে গিয়ে সাপোজ এই যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি, অ্যারের ক্ষেত্রে আমার অ্যারেতে হচ্ছে গিয়ে তিনটা মেমোরি অ্যাড্রেস আছে 0, 1, 2। আমি বলতেছি যে আমি দুই নাম্বার মেমোরি অ্যাড্রেসে 3 নামে একটা ডাটা আমি হচ্ছে কি ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে হচ্ছে কি আপনার 3 দিয়ে দেবো, অর্থাৎ ইনসার্ট মানে ডাটা প্রবেশ করানো। আর ডিলেট মানে কি? ডিলেট মানে আমি যদি বলি এই অ্যারেতে 2 নাম্বার পজিশনের ডাটাটা ডিলিট করো, তাহলে আমি এই 3 নাম্বারটার ডাটা ডিলিট করে দেবো। তো ডিলিট ব্যাপার মানে হচ্ছে মুছে দেওয়া, ঠিক আছে? আর ট্রাভার্সিং কি? আমার এই পুরো আপনার হচ্ছে পুরো অ্যারেতে আমি একবার ঘুরে দেখব যে কি কি আছে, ঠিক আছে? পুরো ডাটা হচ্ছে একবার অ্যাক্সেস করব, আর যে প্রসেসটা হবে ওইটা আপনার হচ্ছে ট্রাভার্সিং বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু আছে, সেটা সর্টিং আর মার্জিং, ঠিক আছে? সর্টিং কি? সেটা হচ্ছে ক্রম অনুসারে সাজানো, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমি যদি বলি একটা অ্যারেতে 1 থেকে 10 পর্যন্ত, সাপোজ এই জায়গা 2-3টা ডাটা দেওয়া আছে, ধরেন 2, 1, 3। আমি যদি বলি এই অ্যারেতে 3 হচ্ছে গিয়ে তুমি এটা সর্টিং করো, তাহলে সর্টিং হবে হচ্ছে 2টা ওয়েতে, একটা হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। আপনার হচ্ছে কোশ্চেনে বলা থাকবে, সেটা হচ্ছে কি হয় 1, 2, 3 অথবা 3, 2, 1। এই তো সাজানোর প্রসেসটা হবে, তাই না? অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এই যে ব্যাপার, এটা হচ্ছে সর্টিং। আর মার্জিং কি? মার্জিং হচ্ছে কি ধরেন এইখানে আরো একটা অ্যারে আছে, 2টা অ্যারে আছে, ধরেন 4, 5, 7, 6। এই 2টা অ্যারে মিলে যদি আমি একটা বড় অ্যারে করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত করি, ওইটা হচ্ছে কি মার্জিং হয়, ঠিক আছে? মার্জিং বলতে আপনার একত্রিত করার কৌশল, ঠিক আছে? তো এই যে দ্রুত যেই টপিকগুলো বলে গেলাম, এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? ইজি না এগুলা? এগুলো বোঝার তেমন কিছু আছে বলেন? না ভাই, এগুলা সহজ বুঝতে আছে পারছি, স্যার। ট্রাফিক স্কিমটা শুধু বাদ থাকলো। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের এই ছোট ছোট যে এগুলা একটু বাসায় পড়ে ফেলবেন, দেখবেন যে ইজি আছে। অর্থাৎ আপনি রিলেট করতে পারবেন যে হচ্ছে গিয়ে ইনসার্ট যেমন, তারপর ডিলেট, সার্চিং, এই জিনিসগুলো আমাদের নর্মাল ইউজেসে ব্যবহার হয়। তো এই জিনিসগুলো 1-2 বার দেখলেন। তো ডাটা আর ইনফরমেশন এটা তো পড়তেই হবে, এটা পড়ে ফেলবেন কাকে বলে। এটা ইম্পর্টেন্ট। স্যার, আমার একটা ছোট্ট সমস্যা হচ্ছে কি, যে স্ট্রিংটা আমি ভালো রিসার্চ করে ভালো বুঝে উঠতেছি না। আচ্ছা, স্ট্রিং এই জায়গায় দেখেন লেখা আছে হচ্ছে ক্যারেক্টার ইজ কল্ড স্ট্রিং। এই যে পুরো এই তানিয়া যেটা স্কুল একটা, এই পুরোটা মিলে হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? এবিসি। এবার কি ক্লিয়ার? মানে যে কমা টমা সহকারে না কমা না, ছাড়া? জাস্ট এইটুকু, জাস্ট তানিয়া যেটুকু লেখা রয়েছে, স্কুল যেটুকু লেখা রয়েছে। স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে গিয়ে আপনার ওই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, ঠিক আছে? আপনি সরাসরি লিখে দিতে পারবেন না। আচ্ছা দিয়ে অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে সিনট্যাক্স আছে, ঠিক আছে? অর্থাৎ লেখার নিয়ম আছে। সি প্রোগ্রামিং এ একরকম, পাইথনে একরকম, সি প্লাস প্লাসে একরকম। তো এই সিতে আপনার হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে এই যে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, ঠিক আছে? এটার মধ্যে আপনি যে এই যে এবিসি লিখলেন বা এক্স ওয়াই জেড লিখলেন, এই একটা মানে এই এই 3টা এক্স ওয়াই জেড মিলে একটা হচ্ছে স্ট্রিং হবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম।
আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে লিনিয়ার বললাম, নন লিনিয়ার জিনিসটা কি একটা করে উদাহরণ বা 2-3টা করে উদাহরণ যেটাই হোক করবেন। স্যার তাহলে কিউ আর স্ট্যাকের ভিতর পার্থক্য হচ্ছে কিউ হচ্ছে ফিফো, ফার্স্ট ইনপুট ফার্স্ট আউট। ফার্স্ট ইন প্রথমে ফার্স্ট আউট। আসবে প্রথমে যাবে, আর স্ট্যাক হলো গাদা, যে প্রথমে আসবে সে হচ্ছে পরে যাবে। হ্যাঁ এটাও হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে দেখেন চিত্র দিয়ে দেওয়া আছে, এটা দেখলে পরে আরো ইজি হবে, ঠিক আছে। স্ট্যাক হচ্ছে গিয়ে লিফো আর হচ্ছে গিয়ে কিউই হচ্ছে গিয়ে ফিফো। এই যে এটা গ্রাফিক্যাল আপনি যদি দেখেন যে এই যে একটা বই আছে, এই একটা বই, এই একটা বই, সাপোজ আপনি এই বইটা যদি বের করতে চান নর্মালি, তাহলে পরে এই বই যদি টান দেন তাহলে উপরে সবগুলো পড়ে যাবে না? যদি খুব ভদ্রচিত্তে আপনি এটা বের করতে হয় তাহলে পরে ভালো একা একা যদি বের করতে হয় তাহলে এই উপর থেকে এক একটা বই হচ্ছে সরাতে হবে, নিচে থেকে তো বই সরাতে পারবেন না, নিচের বইটা তো প্রথমে আসছে, আপনার লাস্টের যে বই সেটা তো লাস্টেই আসছে, তাই না? সেজন্য হচ্ছে যে শেষে থাকবে সে প্রথমে বের হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। আর এই যে বাস স্টপেজের উদাহরণ যেটা দিলাম, এই এই ব্যক্তিটা প্রথমে আসছে, সে প্রথমেই বাসে উঠবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে ঢুকে প্রথমে বের হয়ে যাবে, ব্যাপারটা এরকম। এটা আসলে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। এটা কিন্তু দাগালাম না, হ্যাঁ, যে লিনিয়ার কোনটা নন লিনিয়ার কোনটা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে। আচ্ছা, ডাটা টাইপ যেটা বললাম এটা একটু দেখবেন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই করব, আগামী ক্লাসে আমরা অ্যালগরিদম কি এই সম্পর্কে করব, ঠিক আছে? তো আপনাদের সবাই হোমওয়ার্ক থাকবে অ্যালগরিদম জিনিসটা কি, এটা একটু এক্সপ্লেন করবেন নেক্সট দিনে, ঠিক আছে? আর আগামী শনিবার, অর্থাৎ এই শনিবারে আপনাদের হচ্ছে গিয়ে প্রথম যে সাবজেক্ট আমরা শেষ করলাম, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটার উপরে আপনাদের হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 মিনিটের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তো সবাই হচ্ছে গিয়ে খাতা কলম, অর্থাৎ খাতা কলম রেডি করবেন, ও খাতার উপরে হচ্ছে আপনার নাম থাকবে এবং প্রত্যেকটা পেজে হচ্ছে পেজ নাম্বার দিবেন, ঠিক আছে? যদি মানে সব থেকে ভালো হয় হচ্ছে যদি ওইটা পিডিএফ করে পাঠাতে পারেন, আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, ওই পরীক্ষা শেষ করে আপনার হচ্ছে গিয়ে খাতার ছবি তুলে বা খাতার ওইটা পিডিএফ করে আমাকে ওই ইমেল অ্যাড্রেসে হচ্ছে পাঠাতে হবে। অর্থাৎ এটা যদি একটা পেজ হয়, উপরে আপনার নাম লেখা থাকবে, আর এই যে প্রত্যেকটা পেজের এইখানে ক্রস দেখতেছেন, এইখানে এই এই জায়গাতে পেজ নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ব্যাপারে কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এমনি নরমালি আমরা যে অধ্যায়
প্রথম যেই সাবজেক্টটা আর কি করলাম ওইটা মূলত থিওরি বেশি ছিল। আমরা পরবর্তীতে এই যে সাবজেক্ট শুরু করলাম এটাতে দেখবেন যে আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ঢুকে যাচ্ছে। তো সবাই পরবর্তী ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবেন, এবং শনিবারে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষা যেগুলো পড়ানো হয়েছে খুব ভালো করে আর কি শেষ করবেন, কারণ পরীক্ষার আগে আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু গ্যাপ থাকে না। ধরেন পরীক্ষার আগে একদিন বা 2 দিন সময় পাবেন, এইরকম সিচুয়েশন হবে না। পর পর পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে, ছুটি থাকে না। তো সেই ক্ষেত্রে এখন যদি শেষ করে ফেলেন পরবর্তীতে আসলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে। কিন্তু এখন যদি ফাঁকি দেন তাহলে পরবর্তীতে যে আসলে তখন কমপ্লিট করতে পারবেন না। এক রাতের পরে আসলে নর্মালি খুব ভালো রেজাল্ট করা যায় না। হ্যাঁ, স্যার বলছিলাম যে আমাদের অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলো পড়লে কি মোটামুটি পরীক্ষায় হ্যাঁ, 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 কমন? হ্যাঁ। নর্মালি যারা হচ্ছে খুব ডিপলি পড়তে চান না, পাস করতে চান শুধু, তারা ওই অধ্যায়ের কোশ্চেনগুলো করলে হবে, ঠিক আছে। মাস্টার্সে পড়া আছে ও আচ্ছা, তাহলে আপনি ওই অধ্যায়ের ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে ওইগুলো পড়েন, ওগুলো পড়লে পারে ইনশাল্লাহ পাস হয়ে যায়। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শনিবার অর্থাৎ এই যে ডেটও বলে দিই, ডেট হচ্ছে গিয়ে আপনার 28 তারিখে। 28 তারিখে সন্ধ্যা 7:30টার সময় আমি হচ্ছে গুগল লিংক দিব না মিটের, ওইখানে জয়েন করে তারপরে কোশ্চিন ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। ওই গ্রুপেই আমি হচ্ছে কোশ্চিন দিয়ে দিব, সবাই হচ্ছে গিয়ে আপনার মিটিংয়ে অ্যাড হয়ে তারপরে পরীক্ষা দেওয়া শুরু করবেন। সবার খাতা কলম যেন রেডি থাকে, ঠিক আছে। আর পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আপনারা খাতার ছবি তুলে ইমেল অ্যাড্রেসে মেইল করে দেবেন। তো তাহলে দেখা হচ্ছে আগামী শনিবার। সবাই ভালো করে পড়াশোনা করেন, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।